সনাতনের সংসারে অভাব যেন দিনে দিনে আরো বেড়ে উঠেছে। এখন যে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। সামনে বসে থাকা সনাতনের বউ বলে উঠল, হ্যাঁ গো, সামনে কালী পুজো, এবার পুজোতে একটা শাড়ি কিনে দেবে? কত দিন হলো ভালো কোনো শাড়ি নেই। সনাতন বলল, গিন্নি সবই বুঝি, কিন্তু যা অবস্থা কি করে যে তোমাকে কথা দিই। জানি গো, কিন্তু এবারে আর না নিলেই নয়, আর যে সেলাই করে পরা যায় না। দেখি কি করা যায়। শোনো, আমার মাথায় একটা উপায় আছে। তুমি এক কাজ করো, পাশের গ্রামের ডাকাত মাঠে একটা খাবারের দোকান দাও। ওখানে কোনো দোকান বসে না গো, তোমার খাবার বিক্রি হবে, দেখে নিও। তুমি মন্দ বলনি, কিন্তু ওখানের পুজোতে তো কেউ যায় না। আমি ওই ফাঁকা মাঠে গিয়ে কি করব? তুমি যাও জমিদার বাবুর কাছে, উনি ঠিক ব্যবস্থা করে দেবেন। আমার মন বলছে তোমার খাবার বিক্রি হবেই। মা নিশ্চয়ই চোখ তুলে চাইবেন। মা, জয় মা। সনাতন সেই মতো জমিদার বাবুর কাছে গিয়ে হাজির হলো। কি সনাতন, কি হলো? কেমন আছো? এত সকাল সকাল কি ব্যাপার? পেন নাম ওই জমিদার বাবু। বলো সনাতন। বাবু, বলছিলাম এবার কালী পুজোয় ডাকাত মাঠে খাবার দোকান দেব। আপনি যদি অনুমতি দেন তো কিছু রোজগার করে সংসারের অভাব মেটাই। কি বলো সনাতন, তুমি তো জানো সে মাঠের কথা, জেনেও এ কথা বলছো? না 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 না, আমি তোমায় অনুমতি দিতে পারবো না। বাবু, আপনি তো জানেন আমার অবস্থা, এভাবে বেঁচে থাকা যায় নাকি? আমার জন্য চিন্তা করবেন না বাবু, মাথার উপর মা আছেন। অনুমতি দিতে পারি, তোমাকে সন্ধে নামার আগে দোকান বন্ধ করে দিতে হবে। কথা দিলে আমি অনুমতি দিতে পারি। আচ্ছা বাবু। পুজোর দিন সনাতন মায়ের নাম করে দোকান খুলে বসলো। আশেপাশে আর কোনো দোকান নেই, সে একাই মাঠে বসে আছে। কোনো লোকজন সেখানে দেখা গেল না, বেচা কেনা কিছুই হলো না। স্ত্রীর কাছে দেওয়া প্রতিশ্রুতি কিভাবে রাখবে সেই চিন্তায় সে ভারাক্রান্ত হলো। শুধু ঠাকুরমশাই এলো, আবার পুজো করে চলেও গেলেন। ঠাকুরমশাই যাবার সময় বলে গেলেন, তুমি পাশের গ্রামের সনাতন বাগজি না? আর এখানে থেকো না বাবা, বাড়ি চলে যাও। প্রাণ থাকলে অনেক রোজগার হবে, এ মাঠ যে ভালো না। কিন্তু সনাতন খালি হাতে বাড়ি ফিরবে কিভাবে? মন বলল, মা আছেন, যা হবে হোক, কিন্তু কিছু উপায় না নিয়ে ফিরি কি করে? আমার যে আর কোনো উপায় নেই, বউ যে আমার পথ চেয়ে বসে আছে। বেলা পড়ে এলো। সনাতন বসে বসে কখন ঘুমিয়ে পড়েছে তা সে টের পায় না। হঠাৎ একটা গম্ভীর আওয়াজে চোখ খুলতেই সে থতমত খেয়ে উঠে বসল। কে কে কে? আমি রঘু ডাকাত, এখান থেকে এক পা নড়বি না। আমরা পুজো সেরে আসছি, তোর দোকানের খাবার খেয়ে আমরা উপোস ভাঙবো। রঘু ডাকাত তার দলবল নিয়ে চলে গেল। সনাতন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে লাগলো। সনাতন নির্বিকার হয়ে বসে পড়ল চেয়ারে। তার বুকের ভেতরটাতে 7 সমুদ্রের ঢেউ বইছে। এবার বুঝি তার প্রাণটা এই মাঠেই গেল। তার বউয়ের কথা মনে পড়তে লাগলো। সে হতভম্বের মতো বসে আছে। এমন সময় আবার সেই গম্ভীর আওয়াজটা পেল। কিরে, তোর খাবার তৈরি তো? আমি ছেড়ে দিন, এই মাঠে আমি আর আসবো না। আমি কান ধরলাম, আমি ক্ষমা করে দিন। আমাদের তাড়া আছে, তাড়াতাড়ি খাবার দে। এই তোরা সব এদিকে আয়। সনাতন ভয়ে ভয়ে তাড়াতাড়ি খাবার করে সবাইকে দিল। ডাকাতগুলো সব খাবার শেষ করে সনাতনের হাতে পয়সা দিয়ে চলে গেল। সনাতন তাড়াতাড়ি দোকান বন্ধ করতে যাবে, তখন মাঠের পাশে ঝোপ থেকে হঠাৎ কিছু পুলিশ বেরিয়ে এলো। তা দেখে ডাকাতগুলো রেড়ে করে হাতে লাঠি উঁচিয়ে পুলিশগুলোর দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে গেল। হঠাৎ গুলির আওয়াজে মাঠ কেঁপে উঠল।
দেখতে দেখতে ডাকাতগুলো মাটিতে পড়ে গেল। তাদের শরীর থেকে রক্ত ঝরে মাঠ ভিজে যেতে লাগলো। সনাতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখল। পুলিশগুলো আবার ঝোপের আড়ালে হারিয়ে গেল। এতক্ষণ সব দেখছিল সনাতন, জ্ঞান হারালো। সনাতন ধীরে ধীরে চোখ খুলল, দেখল সে ঘরের বিছানায় শুয়ে আছে। সামনে জমিদার বাবু দাঁড়িয়ে আছেন, বউ পাশেই বসে আছে। সনাতন, তুমি এটা ভালো করনি, তোমার ভাগ্য ভালো, না হলে কেউ সেখান থেকে বেঁচে ফেরে না। আচ্ছা, আমি এখন আসছি, পরে এসে খবর নিয়ে যাব। জমিদার বাবু চলে যেতেই সনাতন ধরফর করে উঠে বসলো। আরে আরে কি করছো? তুমি শুয়ে থাকো, বিশ্রাম নাও। সনাতন কোনো কথা না বলে ধুতির কোঁচড়ের হাত ঢুকিয়ে একটা পয়সা বের করলো। দেখে তো সনাতনের চক্ষু চড়ক গাছ। এ কোনো সাধারণ পয়সা নয়, এ তো একটা সোনার মোহর। সনাতন তাড়াতাড়ি উঠে দাঁড়াতেই তার ধুতি থেকে আরো কিছু মোহর পড়ল মাটিতে। এগুলো কি গো? এ যে সোনার মোহর, তুমি এগুলো কোথায় পেলে? সনাতন কোনো কথা না বলে সব বুঝতে পারল। যে কজন ডাকাত ছিল সেই কটা মোহর তার কাছে। সে মনে মনে মাকে স্মরণ করে দুহাত জোর করে প্রণাম জানালো।